হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব রিসেন্টলি আর্মির লঞ্চ করা অপারেশন সর্বশক্তি সম্বন্ধে। টোটাল ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে পাবে। এই ভিডিওটাতে শুধুমাত্র আমরা অপারেশনটাকে দেখব না, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি কোন কোন অপারেশন এর পরে লঞ্চ করেছে। এছাড়া আমরা দেখব যে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের সিচুয়েশন কী, কারণ তোমরা জানো জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 চালু হওয়ার পর থেকে, যবে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 370কে তুলে নেওয়া হয়েছে, তারপর থেকে জম্মু কাশ্মীরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু শান্তির পরিবেশ তৈরি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে টেরোরিস্ট ইভেন্টস, বিভিন্ন টেরোরিস্ট ইভেন্টের আশা করা যাচ্ছে। তো সেটার উপরে পুরো ডিটেলস থাকবে। জম্মু কাশ্মীরে লেটেস্ট আপডেট ডেটা কী রয়েছে, স্ট্যাটিস্টিক্স কী রয়েছে, আর কি এই অপারেশনের মাধ্যমে কোন জায়গাগুলোকে বেসিক্যালি ফোকাস করা হবে, সমস্ত কিছু ভিডিওটার মাধ্যমে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এরকম ভিডিও দেখার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, জম্মু কাশ্মীরে যে অপারেশনটা লঞ্চ করা হচ্ছে সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন সর্বশক্তি। নাও মেইনলি কি হয় না জম্মু কাশ্মীরের যেসব রিজিয়ন রয়েছে, কিছু কিছু পার্টিকুলার রিজিয়ন রয়েছে যেসব এরিয়াতে টেরোরিস্টরা বেসিক্যালি কিন্তু হাইড আউটস বানিয়ে রাখে, অর্থাৎ এরা কিন্তু লুকিয়ে থাকে। তো এর ফলে কি হয় না, জম্মু কাশ্মীর এমনিতেও একটা প্রাকৃতিকভাবে আমরা যদি দেখি তাহলে অনেকটাই কিন্তু পাহাড়ি এরিয়া, পুরোটাই কিন্তু পাহাড়ি এরিয়া, থিক ফরেস্ট রয়েছে চারদিকটায়। তো এরা যদি লুকিয়ে থাকে এদেরকে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো যার জন্য কিন্তু এই ধরনের অপারেশন মাঝে মাঝে কিন্তু আর্মি লঞ্চ করে। ঠিক আছে, এর আগে যদি দেখি আর্মি এর আগে অপারেশন সর্পবিনাশ নামে 2003 সালে এরকম একটা অপারেশন লঞ্চ করেছিল। তো এর পরে 2003-এর পরে এটা সবথেকে বড় অপারেশন হতে চলেছে অপারেশন সর্বশক্তি। দেখো, এই অপারেশনটা বেসিক্যালি কিন্তু পীরপাঞ্জাল রেঞ্জ বরাবর কিন্তু হবে, পীরপাঞ্জাল রেঞ্জের আশেপাশে সাউদার্ন এরিয়াতে কিন্তু হবে। তো কি এই ডিটেলস ভালো করে দেখার চেষ্টা করি। তো মেইনলি যেটা প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে এই অপারেশনের মাধ্যমে, সেটা হচ্ছে পাকিস্তান কি করছে না, ইন্ডিয়াতে টেরর অ্যাটাক ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য বিভিন্ন টেরোরিস্টদের কিন্তু বিভিন্ন সময় কিন্তু টেরর প্যাড বানানোর চেষ্টা করে। ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ওই টেরর প্যাড বানায়, যেখান থেকে ওই টেরোরিস্টদেরকে লুকিয়ে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করায়। তো এইরকম যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আর্মিদেরকে খুঁজে বের করতে হয় এবং তারপরে সেখানে গিয়ে কিন্তু ব্লকেজ তৈরি করতে হয়। ঠিক আছে, তো এই অপারেশনের মাধ্যমে আমরা বেসিক্যালি কিন্তু ওই টেরর যে প্লেসগুলো, সেই প্লেসগুলোকে কিন্তু খুঁজে বের করতে হবে আর্মিকে। অ্যান্ড অলসো সেখানে কিন্তু অপারেশন করে যদি কোনো এরকম টেরোরিস্ট লুকিয়ে থাকে বা তাদের সরঞ্জাম যদি থাকে, সেগুলোকে সিজ করা। ঠিক আছে, এই যে অপারেশন, এটা বোথ সাইডে হবে, অর্থাৎ পীরপাঞ্জাল রেঞ্জের কিন্তু বোথ সাইডে কিন্তু আমরা এই অপারেশনটাকে দেখতে পাবো। না, এখানে একটা সবথেকে বড় পয়েন্ট চলে আসে যে হোয়াই পীরপাঞ্জাল রেঞ্জ। দেখো, আমরা যদি হিমালয়কে দেখি তাহলে হিমালয়ের 4টে ডিভিশনকে পাবো। একটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রিজিয়ন, একটা হচ্ছে গ্রেট হিমালয়ান রিজিয়ন, তারপরে আমরা দেখতে পাবো মিডিল হিমালয় রিজিয়ন, আর তারপরে আমরা দেখবো কিন্তু শিবালিক রিজিয়ন। যদি তুমি ম্যাপে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে একদম ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রিজিয়ন, যেটাকে আমরা কারাকোরাম রিজিয়নও বলি। কারাকোরাম, লাদাখ, জাস্কার, এই সমস্ত রিজিয়নটা কিন্তু পুরোটাই কিন্তু ট্রান্স হিমালয়ান জোনের মধ্যে পড়ে। এখানে অল্টিটিউড অনেক বেশি হাই থাকে, তো এর ফলে টেরোরিস্টদের লুকিয়ে থাকা কিন্তু এইসব এরিয়াতে সম্ভব হয় না। তো টেরোরিস্টরা বেসিক্যালি কিন্তু লুকিয়ে থাকে কোথায়, প্লেন এরিয়া, কিছুটা সমভূমি এরিয়া যে এরিয়াটাতে রয়েছে, অর্থাৎ যেখানে অল্টিটিউড অনেক বেশি হাই হবে না, লুকিয়ে থাকার জায়গা, প্রপার সুটেবল প্লেস থাকবে, সেই এরিয়াতে কিন্তু এরা লুকিয়ে থাকে। তাহলে কারাকোরাম রেঞ্জের পরে আমরা দেখতে পাই যে গ্রেট হিমালয়ান রেঞ্জ, অল্টিটিউড আরেকটু কম, গ্রেট হিমালয়ান রেঞ্জ। তারপরে যখন তুমি আসবে তখন তুমি দেখতে পাবে কিন্তু একটা রেঞ্জ যেটার নাম হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ। না, ওই পীরপাঞ্জাল রেঞ্জ এটা হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীর রিজিয়ন। এই এরিয়াটাতে কিন্তু প্রচুর পপুলেশনও আছে, আর লুকিয়ে থাকার জন্য পপুলেশনও নিড আছে, কারণ কি কারো না কারো সহায়তায় তুমি লুকিয়ে থাকবে। তো এই যে এরিয়াটা, তাই জন্য কিন্তু অনেক টেরর প্যাড কিন্তু পাকিস্তান অলরেডি তৈরি করে ফেলেছে। এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে লাদাখ রেঞ্জ, এটা জাস্কার রেঞ্জ, আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটা কিন্তু পীরপাঞ্জাল রেঞ্জ। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাই অল্টিটিউডের কিন্তু বিভিন্ন হিলস রয়েছে, তার সঙ্গে সঙ্গে সেই হিলস এরিয়াতে মাউন্টেনিয়াস ফরেস্ট রয়েছে, যেগুলো মানে এতটাই ঠিক যে ভেতর পর্যন্ত আলো ঠিকমতো করে পৌঁছয় না। ঠিক আছে, নাও এবার যদি আমরা এই পুরো স্কেচটাকে দেখার চেষ্টা করি, পীরপাঞ্জাল রেঞ্জের যে এরিয়াটাকে যদি দেখার চেষ্টা করি, তাহলে তুমি দেখতে পাবে এইখানে কিন্তু কিষানগঙ্গা রিজিয়ন গেছে। ওকে, আর এর পাশ দিয়ে দেখতে পাবে ঝিলাম রিভারকে দেখতে পাবে। এই ঝিলামকে কিন্তু কাশ্মীরের গঙ্গাও বলা হয়। তো এর কারণে এই যে এরিয়াটা, এটা কিন্তু কিছুটা হলেও কিন্তু অল্টিটিউড কম এবং প্লেন এরিয়া, আর এখানে প্রচুর ফরেস্টও রয়েছে। তো তাই জন্য এই সমস্ত এরিয়া,
এর ঠিক সাউদার্ন পার্টে, মানে এই পার্টটা তুমি যদি দেখো, এই পার্টটাতে কিন্তু খুব থিক ফরেস্ট কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হিলসও রয়েছে। তো টেররিস্টদের লুকিয়ে থাকার জন্য কিন্তু বেস্ট জায়গা কিন্তু এই দুটো এরিয়া, ঠিক আছে। তো একটা চেনাব নদীর নর্দার্ন সাইড এবং চেনাব নদীর সাউদার্ন সাইড। এবার যদি আমরা দেখি যে এখানে কি করে না, বিভিন্ন প্রক্সি টেররিস্ট গ্রুপ তৈরি করা হয়। সেই প্রক্সি টেররিস্ট গ্রুপ কী করে, এই পীরপাঞ্জাল রেঞ্জের সাউদার্ন সাইডে এসে কিন্তু জমা হয়, একসঙ্গে সবাই মিলে এইসব এরিয়াতে জমা হয়। জমা হওয়ার পরে এরা এখান থেকে চেষ্টা করে ইন্ডিয়ার মধ্যে কোনোভাবে ঢুকতে। আর ইন্ডিয়ার মধ্যে এখানে সব থেকে ঢোকার জায়গা কি রয়েছে, শ্রীনগর রয়েছে। তো শ্রীনগরে কিন্তু কোনোভাবে প্রবেশ করে যায়। আর শ্রীনগরে ঢোকার পরে এরা কি করে, বিভিন্ন মানুষের সঙ্গে লোকাল সাপোর্ট নিয়ে এরা কি করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তো এর ফলে কিন্তু এদেরকে ধরাও যায় না, দেখাও যায় না যে টেরোরিস্ট কারা বা কিভাবে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না, কারণ লোকাল পিপলটা এদেরকে সাপোর্ট করে দেয়। সো পাকিস্তানের কিন্তু এই প্রক্সি টেরোরিস্ট যে গ্রুপ, এই গ্রুপকে ক্রিয়েট করা, এটা বংশ পরম্পরায় কিন্তু পাকিস্তান চালিয়ে আসছে, ঠিক আছে। আর এইটা কিন্তু বেশিরভাগটা কিন্তু এই পীরপাঞ্জাল রেঞ্জের সাউথেই কিন্তু করে। তুমি যদি একটু খেয়াল রাখো তাহলে তুমি দেখতে পাবে যে এই জম্মু কাশ্মীরের এই যে রিজিয়নে দুটো জায়গা আছে, একটা হচ্ছে পুঞ্চ রিজিয়ন আর একটা হচ্ছে রাজৌরি সেক্টর। এবং তুমি যখনই টেরোরিস্ট ইভেন্ট দেখতে পাবে তখনই তুমি দেখতে পাবে যে এই দুটো সেক্টরেই কিন্তু ঝামেলাটা হচ্ছে, টেরর ইভেন্টগুলো এখানেই হচ্ছে, আর্মি অপারেশন এই দুটো জায়গাতেই করছে। কেন না, এই দুটো জায়গা সেই জায়গা যেখানে কিন্তু অল্টিটিউড কম এবং ফরেস্টের পরিমাণ বেশি। এই পুঞ্চ সেক্টর, রাজৌরি সেক্টর একদম দেখো লাইন অফ কন্ট্রোলের গা বরাবর আছে। এখানে খেয়াল করো, এইটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এইভাবে যাচ্ছে লাইন অফ কন্ট্রোল। তো লাইন অফ কন্ট্রোলের কিন্তু পাশ বরাবর রয়েছে। সো পাকিস্তান কি করে, এটা দিয়ে ডাইরেক্টলি কিন্তু এন্ট্রি করাতে পারে, ঠিক আছে। তো এরা এখানে বিভিন্ন রকমের সুড়ঙ্গও বানিয়ে রেখেছে, যেটা আমি পরবর্তীকালে গিয়ে ডিসকাস করব। ওকে, তো এরকম টেরর রিজিয়ন যদি দেখি তাহলে কটা রিজিয়ন পাচ্ছি, টোটাল 3টে রিজিয়ন আছে। কী কী রিজিয়ন, একটা হচ্ছে পুঞ্চ রিজিয়ন, সেকেন্ড হচ্ছে রাজৌরি রিজিয়ন, আর থার্ড হচ্ছে যদি দেখো আখনুর সেক্টর। এই যে 3টে রিজিয়ন মনে রেখে দাও যে টেরোরিস্টদের জন্য সবথেকে বেস্ট প্লেস, যার মাধ্যমে ইন্ডিয়াতে ঢোকা যায়। তো রিসেন্টলি আর্মি যেটা লঞ্চ করতে চলেছে অপারেশন, যেটা দেখতে পাচ্ছ যে এর আগে সর্পবিনাশ করেছিল, সেটা কিন্তু এই 3টে রিজিয়নেই করেছিল। আর এখনও যে অপারেশনটা করতে চলেছে সেটাও কিন্তু এই 3টে রিজিয়নেই করবে। একটা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিসেন্টলি একটা পাবলিশ করেছিল, যেখানে বলছিল যে মিলিটেন্টসের যদি ডেমোগ্রাফি দেখি, অর্থাৎ তাদের যদি এজ ক্যালকুলেশন দেখি বা সমস্ত কিছু দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে 2019-এ যত হচ্ছে টেরোরিস্টকে মারা হয়েছে তাদের মধ্যে 83% হচ্ছে লোকাল ইউথ অফ কাশ্মীর ছিল। তার মানে বুঝতেই পারছো, আফটার 370 কাশ্মীরে কিন্তু যথেষ্ট কিন্তু ইস্যু ক্রিয়েট হয়েছে। কারণ কি তুমি দেখো, এখানকার লোকেরাই কিন্তু এই হচ্ছে কিন্তু টেরর ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করছিল। 2019 পর্যন্ত আমরা যদি দেখি ফরেন ফাইটার্স, ফরেন মানে এখানে পাকিস্তানি ফাইটারদের কথাও বলা হচ্ছে, সেরকম যদি দেখি প্রায় 60% পপুলেশন কিন্তু পাকিস্তানি ফাইটার ছিল বা ফরেন ফাইটার ছিল, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে ফরেন ফাইটার বলতে পাকিস্তান বাদ দিয়ে অন্য কান্ট্রির যদি বলা হয় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আর 2021 পর্যন্ত আমরা যদি দেখি, 2021-এর যদি এ পর্যন্ত দেখি, তাহলে 16% এরকম পপুলেশন রয়েছে যারা হচ্ছে কিন্তু জেনে রাখো সেটা কিন্তু পাকিস্তানি অরিজিন থেকে বিলং করে। তার মানে বুঝতেই পারছো যে জম্মু কাশ্মীর রিজিয়ন একটা বলতে পারো টেরোরিস্টদের একটা বিশাল বড় কিন্তু একটা লঞ্চ প্যাড। 750 মিলিটেন্টসকে টিল নাও এখনও পর্যন্ত জম্মু কাশ্মীরে, সিন্স 2019 পর্যন্ত আমরা যদি দেখি, জম্মু কাশ্মীরে কিন্তু জেনে রাখো 750-এর বেশি কিন্তু হচ্ছে কিন্তু একে কিন্তু মেরে দেওয়া হয়েছে, 750-এর বেশি কিন্তু মিলিটেন্টস কিন্তু মারা গেছে। দেখো পাকিস্তান কি করে, পাকিস্তানের লজিকটা এরকম যে প্রথম কথা তো টেরর ইভেন্ট ঘটাতে গেলে প্রথমে লোকাল এরিয়াতে যে ছোটো ছোটো ইউথগুলো রয়েছে যারা ঠিকমতো করে এমপ্লয়মেন্ট এখনও পায়নি, বা যারা এখনও পর্যন্ত কোনো না কোনো ডিপ্রেশনের শিকার বা কোনো প্রবলেমের মধ্যে দিন কাটাচ্ছে, তো তাদেরকে না পয়সার লোভ দেখায়, তাদেরকে এমপ্লয়মেন্টের লোভ দেখায়, দিয়ে কি করে মিলিটেন্টস বানিয়ে দেয় আর হচ্ছে দেশের এগেনস্ট করিয়ে দেয় বলতে পারো, ঠিক আছে। আর এছাড়া কি করে, এরা ফরেন থেকে ফরেন ফাইটার্সদের তুলে নিয়ে আসে, যেরকম কিছু শ্রীলঙ্কা থেকে তুলে নিয়ে আসবে, কিছু মায়ানমার থেকে তুলে নিয়ে আসে, কিছু বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসে, যাদের মানে বলতে পারো যে কিছু নেই, এলেকুলে কেউ নেই, তারা কি করে পাকিস্তান তাদেরকে তুলে নিয়ে এসে টেরর ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করায়। আমরা আজমল কাসেবের নাম শুনেছি, যে পাকিস্তান অরিজিন ছিল এবং তার ফ্যামিলিকে প্রচুর টাকা দেওয়া হবে এই কথা বলে তাকে নিয়ে আসা হয়েছে। তো এরকম ঘটনা কিন্তু অলরেডি ঘটে আসছে। এই যে অপারেশন, এই অপারেশনের সব থেকে বিশাল বৈশিষ্ট্য বলতে পারো বা বেস্ট স্পেশালিটি কি রয়েছে,
দেখো এই অপারেশন কিন্তু কম্বাইন্ড কাউন্টার টেররিজম অপারেশন হয়, অর্থাৎ এখানে পীরপাঞ্জাল রেঞ্জের দুটো সাইড থেকে, অর্থাৎ নর্থ সাইড এবং সাউথ সাইড দুটো সাইড থেকে কিন্তু অ্যাটাকটা করার চেষ্টা করা হয়। এবং এখানে কি হয় না, এরা লুকিয়ে থাকতে পারে বন জঙ্গলের মধ্যে, তো হিউজ পরিমাণ ব্যাটালিয়নকে এর মধ্যে ইনক্লুড করা হয়। এর মধ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর পুলিশকে ইনক্লুড করা হয়েছে, সিআরপিএফকে ইনক্লুড করা হয়, স্পেশাল অপারেশন গ্রুপ, এরা বেসিক্যালি কি এই টেরর ইভেন্ট যেগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করে, এরকম গ্রুপকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো এবং রকে হচ্ছে তোমার কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে। তোমরা জানো এই ধরনের কেসে হিউম্যান ইন্টেলিজেন্সটা খুব দরকার, লোকালরা ভালো করে জানবে যে টেরোরিস্টরা কোথায় লুকিয়ে থাকতে পারে। তো এই যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আইবি এবং এদেরকে কিন্তু খুব দরকার হয়, তো এদেরকে ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই অপারেশনের সব থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্ট্রাইক ট্রুপস। স্ট্রাইক ট্রুপস কারা বলতে পারো যে আর্মির একটা আলাদা অংশ যারা শুধুমাত্র বন জঙ্গলে পার্টিসিপেট করে, অর্থাৎ তুমি ঘন জঙ্গল কিছু দেখা যাচ্ছে না, সেখানে এই ধরনের কিন্তু অপারেশন করতে কিন্তু এরা খুব দক্ষ হয়। তো এই স্ট্রাইক ট্রুপসকে কিন্তু কাজে লাগানো হয়েছে। দেখো এটার প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, লোকাল সাপোর্টও অলরেডি নেওয়া স্টার্ট হয়ে গেছে। কারণ তোমরা জানো এই ধরনের ক্ষেত্রে যখন টেররিস্ট এবং আর্মিদের মধ্যে লড়াই হয়, সিভিলিয়ান মাঝে মাঝে চলে আসে, তো সেক্ষেত্রে লোকাল সাপোর্টের প্রয়োজন হয়। লোকাল সাপোর্টও অলরেডি আমরা পেয়ে গেছি, তো এটা প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে এই অপারেশনের। আচ্ছা, এরকম অনেক অ্যাটাক কিন্তু এর আগে আমরা যদি দেখি টেররিস্টরা কিন্তু করেছে। 2014 সালে যেরকম কাশ্মীর ভ্যালি অ্যাটাক করেছিল তোমরা জানো, 2016-তে উরি অ্যাটাক, এখনো পর্যন্ত তার স্মৃতি আমরা বই নিয়ে বেড়াচ্ছি। 2018-তে সুনঝুয়ানা অ্যাটাক বলে ওখানে একটা পুলিশ ক্যাম্পে পুলিশদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 2019-এ পুলওয়ামা অ্যাটাক, এরকম বহু অ্যাটাক কিন্তু পাকিস্তান অলরেডি আমাদের সঙ্গে কিন্তু করে চলেছে। দেখো পাকিস্তানে মেইনলি কিন্তু না 2-4টে টেরোরিস্ট গ্রুপ রয়েছে। আমরা যদি টেরোরিস্ট গ্রুপের লিস্ট দেখি না, তো পাকিস্তানের সব থেকে অ্যাক্টিভ যে টেরোরিস্ট গ্রুপ রয়েছে সেটা হচ্ছে লস্কর-ই তৈবা। এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আল মাসুদিন আর আল নাসির। এরা এই যে দুটো ভাগ, এরা কিন্তু দুটো দলে কিন্তু কাজ করে, একটা লোকালি কাজ করার চেষ্টা করে আর একটা টেরোরিস্টদের ট্রেনিং দেয়। তো এই লস্কর-ই তৈবা কিন্তু সব থেকে পাকিস্তানে কিন্তু অ্যাক্টিভ বলতে পারো। এরপরে যদি অ্যাক্টিভ গ্রুপ যদি বলি, সেটার নাম হচ্ছে হারকাতুল মুজাহিদিন যেটা রয়েছে সেটা কিন্তু সেকেন্ড অ্যাক্টিভ গ্রুপ। মুজাহিদিন বেসিক্যালি কিন্তু জম্মু কাশ্মীরে ইনসার্জেন্সি তৈরি করার চেষ্টা করে না, মুজাহিদিন চেষ্টা করে জম্মু কাশ্মীরের বাইরে কিভাবে ইনসার্জেন্সি তৈরি করা যায়। যেরকম ধরো আমরা যদি দেখি মুম্বাইতে কিভাবে অ্যাটাক করা যেতে পারে, পার্লামেন্ট বিল্ডিং এ কি করে অ্যাটাক করা যেতে পারে, আদার্স কোনো প্লেসে যেরকম তাজ অ্যাটাক তোমরা দেখেছিলে, তো এই ধরনের কেসে কিন্তু মুজাহিদিন কানেক্টেড হয়ে যায়। আরেকটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে লস্কর-ই তৈবা। এই লস্কর-ই তৈবা কিন্তু জেনে রাখো এর দুটো ভাগ যেটা, সেটা আবার মাঝে মাঝে কিন্তু সেপারেটলিও একা হিসেবে কাজ করে। এছাড়া ছোট দুটো স্মল গ্রুপ রয়েছে, তার নাম হচ্ছে আল বাদার আর হুরিয়াত। যে দেখো এই যে দুটো স্মল গ্রুপ বললাম, এরা কিন্তু টেরর অ্যাক্টিভিটিতে খুব একটা বেশি তুমি দেখতে পাবে না, কিন্তু এরা ইউথদেরকে খুব ইন্সপায়ার করে, অর্থাৎ এই ধরনের টেররিস্ট ইভেন্টে পার্টিসিপেট করার জন্য ইউথদেরকে কিন্তু বলতে পারো যে ইন্সপায়ার করতে কিন্তু এই ছোট ছোট দুটো গ্রুপ কিন্তু কাজ করে। এদেরকে সবগুলোকেই কিন্তু ব্যান করা আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। তো আমি তোমাদেরকে বললাম, তো অবভিয়াসলি এদের এগেনস্টে তো কিছু নিতে পারবে না এভিডেন্স ছাড়া, তো টেররিস্টদের কিন্তু খোঁজা স্টার্ট হয়ে যায়। তাই জন্য 2003 সালে এরকম সেম অপারেশন সর্পবিনাশ নামে কিন্তু একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল পীরপাঞ্জাল এরিয়াতে। মানে ভেবে নাও 2003 সালে ওই অপারেশনের পরে টিল 2019 পর্যন্ত, পুলওয়ামা অ্যাটাক হওয়ার আগে পর্যন্ত আমরা যদি দেখি, কোনো সেরকম বড় ধরনের কিন্তু অ্যাটাক হয়নি। অর্থাৎ তার মধ্যেই কিন্তু এই সমস্ত টেররিস্টদের কিন্তু করে নেওয়া হয়েছিল, ক্যাপচার করে নেওয়া হয়েছিল। এবং তোমাকে বলে দিই আমি, 70,000-এর ওপরে কিন্তু জিনিসপত্র আমরা ক্যাপচার করেছিলাম। 3 মাস ধরে এই অপারেশন চলে। এই অপারেশনে প্রচুর টেরর হাইড আউটস যেগুলো ছিল, অর্থাৎ বিভিন্ন সুড়ঙ্গ ছিল, বিভিন্ন বাংকার ছিল, সেগুলোকে কিন্তু আমরা খুঁজে বের করি। প্রায় 10,000 আর্মি পার্সোনাল এতে কানেক্টেড হয়েছিল, তারা এই সার্চ অপারেশনে কাজে লাগিয়েছিল 10,000 আর্মি পার্সোনালকে। আর 40 থেকে 50 জনের ওপর টেররিস্টকে কিন্তু মারাও হয়েছিল এবং তাদের হাইড আউটসগুলোকে খুঁজে বের করা হয়েছিল। তার মানে তুমি বুঝতেই পারছো যে এটা কত বড় একটা অপারেশন হয়। আফটার 2003 সেই ঘটনা ঘটার পরে 2019 পর্যন্ত সেরকম বড় ইভেন্ট কিছু হয়নি, কারণ এদেরকে সরিয়েই দিয়েছিলাম। 2019-এর পরে, পুলওয়ামা অ্যাটাকের পরে আর্টিকেল 370 গেছে। তো এরপরে দেখা যাচ্ছে 2021 থেকে আস্তে আস্তে আবার এইসব এরিয়াতে কিন্তু ইনসার্জেন্সি তৈরি হচ্ছে, আবার এইসব এরিয়াতে কিন্তু টেরর বাংকারগুলো কিন্তু তৈরি হচ্ছে। সো তাই জন্য 2021-এ কিন্তু 21-এর পর থেকে এই যে বাংকারগুলো, এই যে টেরর প্যাডগুলো, এগুলোকে হাইড আউটসগুলোকে খুঁজে বের করার জন্য কিন্তু এই নতুন অপারেশন কিন্তু লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো এটা যদি দেখি এই রেজাল্ট অনেক বেশি ভালো ছিল, কারণ 2003 হওয়ার পরে 2018 পর্যন্ত আমরা কিছুই দেখতে পাইনি।
2021 থেকে আবার তৈরি হচ্ছে। তো এই অপারেশনের সব থেকে বড় লিড যদি বলা হয় সেটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। অজিত দোভাল রিসেন্টলি অমিত শাহকে এটা ইনফরমেশন দিয়েছে যে আর্মির তরফ থেকে, আইবির তরফ থেকে, রয়ের তরফ থেকে বিভিন্ন দিক থেকে ইনফরমেশন আসছে যে ওই সব জায়গায় কিন্তু লঞ্চিং প্যাড তৈরি হচ্ছে। তো তাই জন্য সেদিন মানে বেসিক্যালি রিসেন্টলি একটা মিটিংও হয়েছিল অজিত দোভাল, অমিত শাহ এবং আর্মি নর্থ কমান্ডের সঙ্গে এটা মিটিং হয়েছিল। মিটিংয়ের পরে এটা ডিসাইড হয় যে আমরা কিন্তু নতুন একটা অপারেশন কিন্তু এই ধরনের লঞ্চ করতে চলেছি। সো হোপফুলি বুঝতে পারলে যে জম্মু কাশ্মীরে কি ধরনের সিচুয়েশন থাকে, জম্মু কাশ্মীরের টেরোরিস্ট অপারেশনগুলো কিভাবে হয় এবং কতগুলো গ্রুপ আছে এবং তাদের অ্যাক্টিভিটি কোথায় 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 থাকে এবং মেন এক্সট্রিমিস্ট রিজিয়নগুলো কি কি জম্মু কাশ্মীরের যেখানে এই ধরনের অ্যাটাক হওয়ার চান্স থাকে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। এরকম ভিডিও দেখার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।